নমস্কার। খবরদার কথা নয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম, যার সাথে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তী সময়ে সাংবাদিকতাও করেছেন, এখন সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তাবারক হোসেন। আপনাদের সঙ্গে এর আগেও পরিচয় হয়েছে। বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি, হাসিনা ওয়াজেদ রিজাইন করেছেন, অর্থাৎ পদত্যাগ করেছেন, করে দেশ ছেড়েছেন, এগুলি আপনাদের কাছে জানা, এখন সমস্ত পৃথিবী জেনে গিয়েছে। আমরা তবারক সাহেবের কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এই পরিস্থিতি, এই মুহূর্তে পরিস্থিতিটা না হয় ব্যাখ্যা করবেন। কেন এই জায়গায় বাংলাদেশকে আসতে হলো? একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরে যেতে হলো। আপনাদের 2000 কিছুদিন আগে এরশাদ সাহেবের সময় একটা ঘটনা হয়েছিল, এর আগে 1975 সালে বঙ্গবন্ধু হত্যা হয়েছিল। এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে, কেন এই জায়গায় এসে দাঁড়ালো? ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার যারা শ্রোতা দর্শক আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে। আমি কিছুক্ষণ আগেও ঘরের বাইরে ছিলাম, এখন ফিরে এসেছি ঘরে। রাস্তায় মানুষের ঢল, এটা এই অভাবনীয় দৃশ্য আমরা বেশ কয়েকবারই দেখেছি আমার জীবনে। আমি যেটা কিছুদিন আগে আপনাদের সাথে এই খবরদার কথা নয় এর সাথে বলতে গিয়ে বলেছিলাম যে একটু সুবুদ্ধির পরিচয় না দেওয়ার ফলে পরিস্থিতি আস্তে আস্তে শাসক গোষ্ঠীর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমার সেই সংখ্যাটা আজকে সত্যে পরিণত হলো। গতকাল ছাত্ররা যে সময় একটা দিয়েছিল, কর্মসূচি দিয়েছিল যে সর্বাত্মক অবরোধ, ঠিক সেই সময়ে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিল যে তারা পাড়ায় মহল্লায় থেকে মিছিল বার করবে, যার ফলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এমনকি প্রায় 50টা জেলায় এই মিছিল বেরোলো, পাল্টাপাল্টি মিছিল। সেই মিছিল থেকে গোলাগুলি, পুলিশ বাহিনী বরঞ্চ কিছুটা সংযত ছিল, কিন্তু আওয়ামী লীগের যে মিছিলগুলো, সেই মিছিলগুলো থেকে আন্দোলনকারীদের উপর আক্রমণ করার ফলে কালকেই কোনো পত্রিকার খবরে 97 জন, কোনো পত্রিকার খবরে 102 জন, আরো বেশি হতে পারে, লোক কালকে প্রাণ দিল। এর মধ্যে একটি কাগজের খবর অনুযায়ী আওয়ামী লীগের 18 জন মারা গেছে। এর থেকে বোঝা যায় যে এই যে কালকে যে পাল্টাপাল্টি এই কর্মসূচি, সেইটা দেওয়ার ফলে পরিস্থিতি সমস্ত এই দেশেই খুবই মারাত্মক আকার ধারণ করেছিল, যার ফলে ছাত্ররা আজকে মার্চ টু ঢাকা নাম দিয়ে তারা একটা কর্মসূচি দিল, ঢাকায় চলো ঢাকায় চলো। এই কর্মসূচি অনুযায়ী আজকে ঢাকার দিকে রওনা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং ঢাকার বিভিন্ন এন্ট্রি পয়েন্টে তারা সকাল 11টার দিকে জড়ো হতে থাকে। আস্তে আস্তে তারা ঢাকার দিকে আসতে থাকে। পরিস্থিতি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ জনসমুদ্র বলা যেতে পারে, যাকে আমরা বলি সমুদ্র বলা যায়, সেইভাবে ঘন সমুদ্রের মতো হয়েছিল। আমি আমার জীবনে এত মানুষ একসাথে রাস্তায় আমি দেখি নাই। সব 12টা পর্যন্ত আমরা দেখলাম যে পুলিশ কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে ঢাকা শহরের ভেতরে, আর
কিন্তু ইতিমধ্যেই যে প্রবেশ কেন্দ্রগুলো দিয়ে হাজারে হাজারে মানুষ শহরে ঢুকতে শুরু করেছে। পুলিশ কিছু সময় বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কোথাও কোথাও তারা গুলি ছুড়েছে, শোনা গেছে কিছু লোক মারাও গেছে, কোনো সংখ্যা এখনো পাওয়া যায়নি। কিন্তু এর পরে যে সময় দেখা গেল, এক সময় এসে যে ঢাকার মহানগরীর যে শহীদ মিনারকে এবং শাহবাগকে কেন্দ্র করে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো, সড়কগুলো জনতায় পরিপূর্ণ। আমি দুই এক জায়গায় আমাকে কেউ কেউ টেলিফোন করে বলেছেন, আমি বলেছি যে হয়তো ঢাকা শহরে এখন 1 কোটি লোক শহরের রাস্তায় আসে। এই অবস্থায় সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয় এবং 1:30টার দিকে খবর আসে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এমন অবস্থাটা হলো কেন? এই উত্তরে হচ্ছে একটাই, যে পরিস্থিতিটাকে মূল্যায়ন করে শাসক গোষ্ঠীর ব্যর্থতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেই ব্যবস্থা নেওয়ার ব্যর্থতার কারণেই এই ঘটনাটা ঘটেছে। সমস্ত দিন ধরে ঢাকা মহানগরীর রাজপথে মানুষ আর মানুষ। সেই মানুষ এক সময়, উনি যে সময় হেলিকপ্টারে করে চলে যান দেশ ছেড়ে, তারপরে মানুষ কিন্তু গণভবনেও ঢুকলো, অর্থাৎ ওনার সরকারি বাসভবন যেটা, সেখানেও ঢুকলো এবং সেটা তছ নছ করে দিয়েছে। মানুষের কিন্তু এর থেকে বোঝা যায় যে ক্রোধ কতটুকু ছিল। আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কার দেখেছিলাম রাজাপাকসের প্রাসাদে কিভাবে আক্রমণ হয়েছিল, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আজকে আমরা লক্ষ্য করলাম। দাদা, একটা বিষয়ে চলে যাচ্ছি। এখন তো সেনাপ্রধান বলেছেন একটা অন্তরিম করবেন, আহ, সরকার গঠন করবেন। সরকার কি গঠিত হয়েছে? কাদের নিয়ে হলো সরকার? এখনো হয় নাই, এখনো গঠিত হয় নাই। ভারতীয় আমার সময় ধারণা প্রায় এখানে ৫০ দিন। হ্যাঁ, এত সময় নিচ্ছেন কেন আমি জানি না। আমার ধারণা হচ্ছে যে এখানে তো স্টেক হোল্ডার অনেকেই আছেন, হুম। রাজনৈতিক দল আছে, সুশীল সমাজ আছে, ছাত্রগুলো আছে। এদের সব গুলো যা দাবি হয়তো ওনার সব ধরনের চাওয়া পাওয়া এখনো মিলছে না, যার ফলে এখনো হয় নাই। সঠিক জায়গায় কি, আমরা সঠিক আশা মানুষের করি হাতে কি যাবে রাতের কোন? মধ্যে হতে পারে। এই বলেছেন মুহূর্তে, আমাকে কিছু সমাধান, এই মুহূর্তে যা অবস্থা, তাতে সেটা বাংলাদেশের আমরা, ক্ষমতা বা সেটা সরকারের এই দায়িত্ব মুহূর্তে কি বলার সঠিক সময় জায়গায় হাতে যাবে? নাই। আর এই মুহূর্তে বলার কিছু বলার উপায় নেই। তার হুম। কারণ হচ্ছে আমরা কার হতে পারি না, আর যার কাছে যাবে তিনি উপযুক্ত কি না। যেসব নাম বাজারে আসছে, দু একজনের কথা আমরা শুনেছি, এগুলো দু একজন ভালো মানুষের কথাই শুনেছি। দেখা যাক ওনারা কি করেন। কিন্তু সেনাপ্রধানের কথা আমি যেটা বলছিলাম, উনি যে সময় দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন যে আমাকে কিছু সময় দেন, সেইখানে আবার একবারে বলেছেন কিছু সময় দেন, আবার বলেছেন 2-1 দিন সময় লাগতে পারে। তো আচ্ছা। এত ইজি টাস্ক না। ওদিকে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো পথ নাই। এই মুহূর্তে এই দেশে কোনো সরকার নেই এখন এবং অব্দি এটা আহ, সামরিক শাসন। হ্যাঁ, আর উনি তো এইভাবেই বলেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ। আপনি সবকিছুর বিচার হবে হুম। এবং সব অন্যায়ের প্রতিকার হবে, আপনাদের সব দাবি দেওয়া মানা হবে। এই কথাটা বলার ফলে আমি দায়িত্ব নিচ্ছি তার মানে কি, আমার উপর ভরসা রাখুন, এই কথা আচ্ছা। বলার মানেই তো হচ্ছে যে ইনি ক্ষমতা নিয়েছেন। আচ্ছা। কিন্তু আপনার, এখন আমার ধারণা যে উনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে উনি ক্ষমতাটা তার হাতে নেবেন। আচ্ছা, এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, যদি হুম। মানে সেনাবাহিনীর কাছে ক্ষমতা থাকে, তাহলে যে মানুষ, আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, সেভাবেও বলতে পারেন, তারা কি বিষয়টাকে মেনে নেবে বলে মনে করেন? না, এখন তো মানুষের কাছে তো বিকল্প কিছু নাই। হুম। মানুষের কাছে সেনাপ্রধানের যে ছাড়া আর তো কোনো বিকল্প এই মুহূর্তে নাই। হুম। আমার ধারণা যদি সেনাপ্রধান হুম। যদি
সবকিছু বিবেচনা করে বিবেচনা প্রসূত একটি সরকার, এবং সেটা আইনানুগ হতে হবে। এখানে হুম। সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে সংবিধানে তো এই ধরনের সরকারের কোনো বিষয় নাই, কোনো। প্রেসিডেন্ট যেখানে আছেন এখন। হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে উনি যাবেন, হুম। প্রেসিডেন্টই একটা কিছু করবেন, কিন্তু প্রেসিডেন্টও কোনো কিছু করতে পারবেন না সংবিধানের বাইরে। হুম। তাইলে সেইখানে একটা আহ হতে পারে, আমি জানি না, এটা অনুমান করে বলা যায়, তাইলে হয়তো একটা অস্থায়ী সংবিধান সংশোধন। সংশোধন, হ্যাঁ সংশোধন বা অ্যামেন্ডমেন্টের করে অর্ডার দিয়ে, প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে একটা অর্ডিন্যান্স কিছু, করে। হ্যাঁ, সেটা আমাদের দেশে প্রেসিডেন্টস অর্ডারও হইতে পারে, প্রেসিডেন্ট। অর্ডিন্যান্সও হইতে পারে। হ্যাঁ, প্রেসিডেন্টস অর্ডার, যে টু বি টু বি authenticated or ratified by the next parliament. আচ্ছা। হ্যাঁ, এই কথা বলে হয় যদি একটা ব্যবস্থা না করেন, তাইলে তা না হলে পরে তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই এই মুহূর্তে, হুম। এবং সামরিক শাসনের কোনো ব্যবস্থা এই মুহূর্তে নাই, হুম। এমনকি জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা কিন্তু আমাদের সংবিধানে নাই। তো এই অবস্থায় হয়তো তিনি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার বা অর্ডিন্যান্স জারি করে এইটা যদি করতে হয়তো এই ধরনের ব্যবস্থা যেতে হবে। এটা করতে হলে একটা ড্রাফটিং লাগবে, হুম। এটার জন্য কিভাবে কি হয় এগুলা নিয়ে হয়তো তারা সময় ক্ষেপণ করছেন। দেখা যাক, আমরা ভরসা করি। তারা একটা বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আপনার অনেক অভিজ্ঞতা, একটা অসাধারণ কথা বললেন যে অর্ডিন্যান্সের ব্যাপারটা, এটা এখন পর্যন্ত ভারতবর্ষে কোথাও আলোচনা হয়নি, কেউ আলোচনাই করেনি, আপনার কাছ থেকেই প্রথম শোনা গেল। অসাধারণ কথা। আমাদের কাছে একটা বারবার প্রশ্ন আসছে, একটা সময় তো নির্বাচন করতে হবে, ইন্টারিম একটা সরকার যদি হয়ও, তাকে তো নির্বাচন করতে হবে। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে কি বিএনপি, জামাত, ওদের কি আবার ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে, নাকি নতুন একটা তৃতীয় পক্ষ আবার চলে আসতে পারে? হ্যাঁ, সেটা হচ্ছে আওয়ামী যে লীগকে ছেড়েও। এই আওয়ামী লীগ তো এই মুহূর্তে মোটামুটি অদৃশ্য হয়ে গেছে। হুম। কিন্তু যদি যা হতে পারে সেটা হচ্ছে সম্ভাবনার কথা আমি বলছি। হুম। আমরা তো আর ইয়ে করে কেউ ভবিষ্যৎ ঠিক বক্তা ঠিক নই। ঠিক, একদম একদম। তো হ্যাঁ, আমরা যেটা মনে করি আমার বিবেচনায়, আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য হয়, এবং তারপরে তারা নির্বাচনের কি প্রতিশ্রুতি দেন, হুম। সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। ঠিক। আর যদি কিছু সময় পাওয়া যায়, তাহলে হয়তো আরেকটা তৃতীয় শক্তি সেখানে অভ্যুদয় হওয়ার সম্ভাবনা আছে। এই শক্তি আজকে ধরেন কিছু সুশীল সমাজকে নিয়ে, মানে সুশীল বলতে আমি যে এখানে আমাদের এখানে যেটা কথা দ্বারা চলিত আছে সেটা বুদ্ধিজীবী আমরা আর বলি না। হুম। সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক মতের প্রতিনিধিকে নিয়ে যদি একটা দল হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিএনপি জামাতেরও আহ তাদেরও সম্ভাবনা আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার, এবং তারপরে জনসংখ্যার যে ইয়ের ভিত্তিতে, মাস সাপোর্টের ভিত্তিতে তারপরে আপনার যে হওয়ার কথা হবে আর কি। আমরা অনেক কটা স্লোগান শুনতে পাচ্ছি আমাদের কানে, যেটা এলো। হ্যালো, হ্যালো। আমরা যেটা শুনতে পাচ্ছি দাদা, এক সেকেন্ড, আমি যে প্রশ্নটা যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, মানুষ বলছে যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ডে, আপনাদের এখানে হুম, দ্বিতীয় স্বাধীনতা দিবস, এটার অর্থ কি? কেন দ্বিতীয় স্বাধীনতা দিবস হবে? তা এটা মানুষের তো একজনের এক একটা এক ব্যাখ্যা আছে, হয়তো তাদের আছে। যেটা বলছে যে 15 বছর ধরে যে আম, বিশেষ করে 2014, 2018 নির্বাচন আপনি, এবং এই বছরের নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু নির্বাচন হয় নাই। 2014 সালের নির্বাচনও হয় নাই, 2018 সালের তো নির্বাচন রাতের বেলা আগের দিনই হয়ে গেছে। আর এইবারের নির্বাচন হওয়ার পরে যেটা যে ফলাফল আপনাকে আমি বলি, সেটা হচ্ছে এই
যে আমি নিজে নির্বাচনের দিন কয়েকটা কেন্দ্রতে গিয়ে দেখেছি 3-4 জনের বেশি লোক আমি পাই নাই। তো সব মিলাই আমার কাছে যেটা মনে হয়েছে যে ঢাকা মহানগরীতে ভোটের উপস্থিতির সংখ্যা 5 থেকে 10% হতে পারে, যদি কিন্তু গ্রামে হয়তো একটু বেশি হয়েছে। সেটা নিয়ে যদি আমরা, আমার দৃষ্টিতে 15 বা 20% লোক নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার মানে হলো কি যে 80 ভাগ লোক কিন্তু নির্বাচনেই আসে নাই। এই অবস্থায় বোঝা গেল যে ক্ষমতাসীনদের যে নির্বাচনের যে আহ্বান এবং নির্বাচনের যে ডাক, তার উপরে মানুষের বিশ্বাস নাই। এই কারণে আমি নির্বাচন হওয়ার পরে পরেই দু এক জায়গায় বলেছি যে সরকারকে এখন সতর্ক থাকতে হবে, বুঝতে হবে যে তাদের জনভিত্তি খুবই দুর্বল। কিন্তু সরকার সেটা অনুভব করেন নাই। সরকারের সমস্যাটা যেটা হচ্ছে, বা বিশেষ করে আমাদের ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টারের, হ্যাঁ, সেটা হচ্ছে উনি যা বুঝেন তাই বুঝেন, আর কেউ কিছু বুঝে না। আর ওনার চাটার দল যারা আছে তারা চাটুকারিতাই করে, আসল বিষয়টা ওনাকে বুঝতে দেয় না। ইলেকশন কমিশন বলে দিল না 40%-এর মতো 44%-এর মতো ভোট হয়েছে, কিন্তু আমরা তো দেখলাম 44% হতে হলে কত ভোট যায়। যার ফলে উনি কিন্তু একটার পর একটা, আপনারা আপনাদের এই দেশে নাই, আপনারা বুঝতে পারবেন না। আমি জানি না দুনিয়ার আর কোথাও আছে কিনা, পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না, এই যে প্রতিটি নিউজ মানে টেলিভিশনে হুম। খবর শুরু হওয়ার আগে বা খবর শুরু হওয়ার আগে বঙ্গবন্ধুর ছবি দেখাবে, তারপরে কিছু বক্তৃতা শোনাবে। হ্যাঁ, তা এটা হলো ইয়ে। রাস্তায় ঘাটে কেবল আওয়ামী লীগের স্লোগান, শেখ হাসিনার ছবি। হ্যাঁ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ শেখ হাসিনার নামে, তার ছেলের নামে, তার ভাইয়েদের নামে। এইগুলাতে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে আছে। বোঝা যাচ্ছে যে এক ব্যক্তি অধীনে, মানুষের কাছে ধারণা যে এক ব্যক্তি দেশটা চালাচ্ছে, আমরা সবাই এক দেশ ব্যক্তির সবাই কি বলবো প্রজা। এই যে ধারণাটা, এই ধারণার থেকেই হচ্ছে যে এই রাজার যে পতন, আপনার ইয়ের মতো, যে কি ইয়ের যে সিনেমাটা আছে হীরক রাজা, হীরক রাজার মতো এক রাজা আমাদের এখানে ছিল। হীরক রাজার পতন হয়েছে বলে মানুষ মনে করতেছে এটা আমরা স্বাধীনতা লাভ করেছি। এটাই প্রথম হচ্ছে মূল কারণ। কারণ একনায়কতন্ত্রের যে চূড়ান্ত আমার ধারণা যে বাংলাদেশ এবং উত্তর কোরিয়া কিন্তু একেবারে একই পর্যায়ে, উত্তর কোরিয়া একই পর্যায়ের, কিম ইল জং আর আমরা একই। আমরা আরেকটা কোশ্চেন আছে। বাংলাদেশ এখন একটা, আপনারা যদি মনে করেন যে গণ অভ্যর্থনা হলো, অভ্যুত্থান হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন, সবটাই হলো নতুন একটা সরকার হবে। এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা কতটা নিরাপদ? শুনেন, সংখ্যালঘুর উপরে একটা, এইটা আমি বলি, সব নিরপেক্ষভাবেই বলতে হয়। সংখ্যালঘুদের কিছু কিছু প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, সংখ্যালঘুদের কিছু কিছু বাড়িতেও হামলা হচ্ছে। আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে খবর পেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা নিজেরা খবর দিয়েছি, কিছু লোককে আমরাও বলেছি। আবার উল্টাটাও আছে, যেমন হাটহাজারী থেকে খবর আসছে যে হাটহাজারীর মন্দিরগুলো রক্ষা করার জন্য হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে আক্রমণ না হয়। দুইটাই আছে। আরেকটা কথা আমি বলে রাখি, এইখানে কিন্তু পঞ্চম বাহিনীরও প্রবেশ করতে পারে, সাম্প্রদায়িক শক্তিরও প্রবেশ করতে পারে, এবং কুচক্রী কিছু লোক আছে যারা এই ধরনের অবস্থার সুযোগ নেয়। কিন্তু আমি জানি না সেনাবাহিনীর প্রধান কেন দেরি করছেন। তার উচিত এই মুহূর্তে উনি সবাইকে বলা যে তোমরা ঘরে ঢুকো, এবং ওনার যে কারফিউ বা ইয়ে যেটা আছে সেটাকে খুব জোরালোভাবে বলবৎ করা। আমরা কোনো কোনো জায়গায় আমরা যে সময় রাস্তায় নেমেছি দেখেছি যে এই গুন্ডামি করতে যাচ্ছে, ভ্যান্ডালিজম করতে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে যে সময় বলেছি এটা করছো কেন, ওই দিকে যাও, চলে গেছে। কারণ এরা একদল লোক কুচক্রী আছে, তারা সুযোগ পেলেই কিছু ইয়ে করতে চায়।
চুরি করতে চায়, যেমন গণভবন থেকে অনেক জিনিস চুরি করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, চুরি বলা যায় না এটাকে, লুট করে নিয়ে গেছে। এটা হচ্ছে আপনার যেভাবে আমরা ইয়েতেও দেখেছিলাম, শ্রীলঙ্কায় দেখেছিলাম যে শ্রীলঙ্কার প্রাসাদ থেকে এইভাবে লুট করে নিয়ে গেছে। এই সুযোগগুলো নিতে পারে, এটা তো নেওয়ার সরকারি আশঙ্কা সম্পত্তি। থেকে আমরা, হ্যাঁ সেটাই, এবং এই ইয়েগুলা যাতে প্রিভেন্ট করা যায়, আমরা যারা সচেতন, আমরা যারা বুঝি যে এই ধরনের প্রচক্রিয়া ইয়ে দিতে পারে, তারা আমরা চেষ্টা করছি। যেই যে ছাত্র নেতারাও কিন্তু টেলিভিশনে এসে বারে বারে বলছেন, বিএনপির সেক্রেটারি জেনারেলও কিছুক্ষণ আগে বারে বলেছেন যে আপনাদেরকে একটাই অনুরোধ, যে আপনারা যেন নিজেরা নিজেদের সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করেন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করেন। এইভাবে আহ্বান জানানো হচ্ছে। আমার মনে হয় পরিস্থিতি খুব একটা খারাপের দিকে যাবে না, তবে ইতিমধ্যে কিছু কিছু জায়গাতে শোনা যাচ্ছে ভেরিফিকেশনের ব্যাপার, আক্রমণ হয়েছে, এমনকি কিছু দোকানপাটও লুট হয়েছে বলে খবর পাওয়া গেছে। তো কিন্তু এই এই ঘটনাটা কিন্তু আপনাকে যেটা বলবো, এই হ্যাঁ। ধরনের একটা মানে গণ অভ্যুত্থান হলে পরে অনেক সময় কিন্তু জনতা কিন্তু ইয়ের মধ্যে থাকে না, কন্ট্রোলের মধ্যে থাকে না। এইটা একটা সমস্যা আর কি। এটা যাতে কারণ না হয় তার চেষ্টা করছেন। চেষ্টা চলছে, কারণ সরকার তো এখন নাই। হ্যাঁ, সেই। এখন কোনো সরকার তো নাই, এখানে একটা ভ্যাকুয়ামের মধ্যে আছে, হুম। যার ফলে এই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আরেকটা এমনকি এমনও হইতে পারে এই গণ অভ্যুত্থানকে অপবাদ দেওয়ার জন্য যে ক্ষমতা হারানো যারা আছে, তারাও কিন্তু কিছু কিছু জায়গাতে এগুলো ধরনের চক্রান্ত করতে করতে পারে, পারে। যাতে যাতে বুঝতে পারে যে দেখো আমরা চলে আসার ফলে এই ঘটনা ঘটেছে। আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে? শেখ হাসিনা ওয়াজেদ কোথায় আছেন? হুম, আমার কাছে যে তথ্য আছে, শেখ হাসিনা ওয়াজেদ দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু একটা সূত্র থেকে আমাকে বলা হয়েছে উনি লন্ডন তাকে নামতে দেবে না বলেছে, যার ফলে উনি এখন বেলারুশের দিকে যাচ্ছেন। বেলারুশে জানি যাচ্ছে। না কোনো মতে বেলারুশের দিকে যাচ্ছেন। বেলারুশে যাচ্ছে কেন? ওদের সঙ্গে আপনাদের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই দেখে? না, হয়তো সেটা আমরা ঠিক জানি না বেলারুশে যাওয়ার কারণ কি। তার অন্য কারণটা হচ্ছে যে উনাকে তো উনি যে চেয়েছিলেন যুক্তরাজ্যে নামার, যুক্তরাজ্যে তারা ওনাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এটা খবর কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, এই তথ্যটা আমাদের কাছে আছে আর কি। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ যে এই মুহূর্তে এই অভ্যুত্থানের ফলে আপনার অভিজ্ঞতায় কি মনে করেন দেশ কেমন চলবে, ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে? একটা জিনিস আমি বলি, ভারতের সাথে সম্পর্ক কোনোদিনই সম্পর্ক ছেদ করে বাংলাদেশ চলতে পারবে না। কারণ আমি মানি আর না মানি, ডক্টর শহীদুল্লাহ এক কথা বলেছিলেন, যে সময় মুসলিমরা এই দেশের, তারা বাঙালি না হিন্দু ইয়ে মুসলমান এটা নিয়ে প্রশ্ন তুলেছিল মুসলিম নেতারা, তখন উনি বলেছিলেন যে প্রকৃতি আমাদের চেহারার মধ্যে এমন ছাপ ফেলে দিয়েছে যে আমরা লুকোতে চাইলেও আমরা যে বাঙালি এটা লুকোতে পারবো না। আমি যদি আজকে সম্পর্ক ছেদও করতে চাই, বাংলাদেশের 3 দিকে ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর ছাড়া তো আমি এটা সরাতে পারবো না এখান থেকে। ওদিকে বাংলাদেশের টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে, অর্থনীতির স্বার্থে, নিজের স্বার্থেই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তবে সেই সম্পর্ক হতে হবে যেটা কিছু কিছু লোক মনে করেন বর্তমানে যে সম্পর্কটা ছিল, সেইটা দাস এবং প্রভুর সম্পর্কের মতো এইরকম সম্পর্ক ছিল। এইটা বর্তমান সম্পর্কে চাইতে হয়তো এত উত্তাপ থাকবে না, কিন্তু সম্পর্ক না রেখে কোনো উপায় নেই, এবং সম্পর্ক রাখতেই হবে। আর আমরাও চাই যে আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে ভারত যে আমাদের আশ্রয় দিয়েছিল, আমাদের যে ট্রেনিং নেওয়ার সুযোগ দিয়েছিল, এবং আমাদের লক্ষ লক্ষ ইয়েকে শরণার্থীকে, সেখানে প্রায় 1 কোটি শরণার্থী সেই দেশে তারা আশ্রয় দিয়েছিল, অন্ন দিয়েছিল, সেই কৃতজ্ঞতা বোধটুকু আমাদের মাথায় রাখতে হবে, রেখেই চলতে হবে। এর অন্যতা হলে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ব। আমি বিশ্বাস করি যারা আসবেন তারা এইটুকু মাথায় নিয়েই কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনার সঙ্গে কথা হবে। আপনাদেরও ধন্যবাদ, আপনার যারা
দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা আবার জানাই, এবং সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন বাংলাদেশটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এটা গণতান্ত্রিক, উন্নত এবং সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যায়। কিন্তু সেটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে, আর যেন কোনো স্বৈরতান্ত্রিক চেতনার মানুষ আমাদেরকে দেশটাকেই দখল করতে না পারে। কারণ আমার এই বয়সে আমি 4টি সরকারের পতন দেখেছি ইয়েভাবে, অসাংবিধানিক ভাবে। পাকিস্তানের আইয়ুব খানের পতন দেখেছি, হ্যাঁ, তারপরে ইয়াহিয়া তো হলো, আমরা যুদ্ধ করেছি তার সাথে, এরশাদের পতন দেখেছি, এবং খালেদা জিয়ারও পতন দেখেছিলাম। আজকে শেখ হাসিনারও পতন দেখলাম। এইভাবে যেন অসাংবিধানিক উপায়ে না হয়ে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের ক্ষমতার পালাবদল যাতে হয়, সেই ব্যবস্থাটা যাতে স্থায়ী থাকে, এবং মানুষের কথা বলার অধিকার, সম্পত্তির অধিকার, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাতে সমমর্যাদা নিয়ে এই দেশে বসবাস করতে পারে, সেই জিনিসটা যেন আমরা নিশ্চিত করতে পারি, বা নিশ্চিত করে যেন দেশ এগিয়ে যায়। এইখানে যেন আইনের শাসন, এখানে যেন আমাদের বিচার ব্যবস্থার যে আপনারা হয়তো আমি একটু দেরি সময় নিচ্ছি, যে এখানে বিচার ব্যবস্থারও 12টা বাজানো হয়েছে, যার ফলে আজকে আমরা বিচার ব্যবস্থা নিয়েও আমাদের জনগণের মধ্যে অনেক অসন্তুষ্টি আছে। হাজার হাজার মানুষ এখনো জেলে আছে। যাই হোক, যাতে ভবিষ্যতে এটা অতীত চালনা না করে ভবিষ্যৎ যেন আমাদের মঙ্গলময় হয়, সেই প্রার্থনা আপনারাও করবেন আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। খবরদার কথা নয়, এই আশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।